রাধানগর গ্রাম এমনিতে শান্ত ছিমছাম, কিন্তু অগ্রহায়ণ মাসের এই হাড় কাঁপানো শীতে গ্রামটা যেন এক মৃত্যুপুরী। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ, হাত বাড়ালে আঙুল দেখা যায় না। সেই রাতে চাঁদ ছিল না, ছিল অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। গ্রামের প্রতিটি ঘরের দরজা জানালা বন্ধ, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোনো শেয়ালের হুক্কা হুয়া ডাক। গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের অপারে ভৈরব চাটুর্যের জরাজীর্ণ বাড়ি। গ্রামের লোক ওই বাড়ির ছায়া মাড়াতে ভয় পায়। ভৈরব চাটুর্য সাধারণ মানুষ ছিলেন না। লোকে বলতো তিনি তান্ত্রিক, শ্মশানে মশানে ঘুরে বেড়াতেন আর কারুর সাথে কথা বলতেন না। আজ সন্ধে থেকেই গ্রামে একটা রটনা শোনা যাচ্ছিল, ভৈরব চাটুর্য নাকি আর নেই। রাত তখন ঠিক 1:30। গ্রামের যুবক নিশীথ তার দোতলার ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। হঠাৎ নিচের সদর দরজায় একটা ধপধপ শব্দ। নিশীথ ধর্মর করে উঠে বসল। এত রাতে কে? জানালা দিয়ে উকি মারতেই দেখল ঘন কুয়াশার মধ্যে হ্যারিকেন হাতে 3 জন দাঁড়িয়ে আছে। নিশীথ নিচে নেমে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে তার ছোটবেলার বন্ধু পলাশ, গ্রামের প্রবীণ মাধব কাকা আর বিমল। তাদের সবার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। শীতে কাঁপছে নাকি ভয়ে বোঝা দায়। মাধব কাকা নিশীথের হাতটা খপ করে ধরলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। নিশীথ, সর্বনাশ হয়ে গেছে রে বাবা। নিশীথ অবাক হয়ে বলল, কি হয়েছে কাকা, এত রাতে তোমরা? পলাশ ডুব গিলে বলল, ভৈরব চাটুর্য মারা গেছেন, কিন্তু সমস্যা সেটা নয়, সমস্যা হলো ওনার শেষ ইচ্ছা। নিশীথ ভুরু কুঁচকে বলল, শেষ ইচ্ছা? মাধব কাকা ফিসফিস করে বললেন, উনি বলে গেছেন ওনার মৃত্যুর পর দেহ যেন ঘরে বেশিক্ষণ রাখা হয় না, সূর্য ওঠার আগেই ওনার সৎকার করতে হবে। আর সেটাও গ্রামের শ্মশানে নয়, ওই নদীর ওই পারে, সেই পরিত্যক্ত কালীদহ শ্মশানে। কালীদহ নামটা শুনলেই গ্রামের মানুষের বুকে কাঁপুনি ধরে। ওটা কোনো সাধারণ শ্মশান নয়। গত 50 বছরে ওখানে কোনো চিতা জ্বলেনি। শোনা যায় ওখানে নাকি অশরীরীদের মেলা বসে। দিনের বেলাতেও ওখানে গেলে মানুষ পথ হারায়। নিশীথ বলল, তোমরা পাগল হলে? ওই শ্মশানে এই মাঝরাতে যাবে কে? সকাল হোক, দেখা যাবে। মাধব কাকা ভয়ে জড়সড় হয়ে বললেন, না রে নিশীথ, ভৈরব বলে গেছেন যদি সূর্য ওঠার আগে ওনার কাজ না হয় তবে এই গ্রামের অমঙ্গল হবে। উনি নাকি অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসবেন। গ্রামের কেউ ভয়ে লাশ ছুঁতে চাইছে না। আমরা কজন সাহস করে এসেছি। তুই শিক্ষিত ছেলে, তুই সাথে থাকলে আমরা একটু ভরসা পাই। নিশীথ প্রথমে না করতে চেয়েছিল, কিন্তু কাকার অনুনয় আর পলাশের ভয়ার্ত মুখ দেখে সে না করতে পারল না। সে জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল, কিন্তু সে জানত না এই এক সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। ভৈরব চাটুর্যের বাড়ির উঠোনটা আগাছায় ভরা। হ্যারিকেনের আলোয় সেই আগাছাগুলোকে জীবন্ত সাপের মতো মনে হচ্ছে। বাড়ির ভেতরে ঢুকতেই এক তীব্র পচা গন্ধ নাকে এলো। গন্ধটা ধূপের নাকি পচা মাংসের বোঝা যাচ্ছে না। মাঝখানের বড় ঘরটায় মেঝেতে শোয়ানো আছে ভৈরব চাটুর্যের দেহ। অদ্ভুত ব্যাপার, মৃত্যুর পরেও তার চোখ দুটো পুরোটা বোঝেনি। ঘোলাটে চোখ দিয়ে তিনি যেন ছাদের কড়িকাঠের দিকে তাকিয়ে কিছু খুঁজছেন, আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক বিদ্রূপের হাসি। মাধব কাকা বললেন, আর দেরি করিস না, রাত গড়িয়ে যাচ্ছে, চল খাটিয়ায় তুলি। 4 জন মিলে দেহটা ধারাধরি করে খাটিয়ায় তুলল। কিন্তু তুলতে গিয়েই নিশীথ চমকে উঠল। একটা রোগা পাতলা মানুষের দেহ এত ভারী হয় কি করে? মনে হচ্ছে যেন তারা কোনো পাথরের মূর্তি কাঁধে নিচ্ছে। বাপ রে, কি ভারী! বিমল বিড়বিড় করে উঠল। মাধব কাকা ধমক দিয়ে বললেন, চুপ কর, মরা মানুষের নামেও সব বলতে নেই। বল হরি হরি বল, বল হরি হরি বল। শবযাত্রা শুরু হলো। 4 জন কাঁধ দিয়েছে, আর সামনে মাধব কাকা হ্যারিকেন আর খইকড়ি ছড়াতে ছড়াতে চলেছেন। গ্রামের মেঠো পথ পেরিয়ে তারা যখন নদীর বাঁধের দিকে উঠল, কুয়াশা যেন আরও ঘন হয়ে এলো। হ্যারিকেনের আলোয় 2 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ পলাশ ফিসফিস করে বলল, নিশীথ, তুই কিছু টের পাচ্ছিস? নিশীথ বলল, কি? আমার মনে হচ্ছে লাশটা নড়ছে। নিশীথ ধমক দিয়ে বলল, বাজে বকিস না পলাশ, রাস্তা দেখ। কিন্তু নিশীথ নিজে অনুভব করছিল ব্যাপারটা।
কাঁধের ওপর লাশটা মাঝে মাঝেই দুলে উঠছে, যেন খাটিয়ার ওপর শুয়ে কেউ পাশ ফিরছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো লাশটা ক্রমশ আরও ভারী হচ্ছে। প্রথমে যা ওজন ছিল এখন তা দ্বিগুণ মনে হচ্ছে। তাদের পা আর চলতে চাইছে না। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা দমকা বাতাস এসে হ্যারিকেনটা নিভিয়ে দিল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। কাকা, আলো জ্বালাও, বিমল চিৎকার করে উঠল। অন্ধকারে মাধব কাকার দিয়াশলাই জ্বালানোর খসখস শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাঠি জ্বলছে না। ঠিক সেই মুহূর্তে একদম নিশীথের কানের কাছে কেউ একজন স্পষ্ট ফিসফিস করে বলল, আর একটু জোরে চল, আমার দেরি হয়ে যাচ্ছে। নিশীথ চমকে পাশে তাকালো। কেউ নেই। পলাশ তার সামনে, বিমল পেছনে। তবে কথাটা বলল কে? নাকি এটা মনের ভুল? অবশেষে হ্যারিকেন জ্বলল, কিন্তু আলো জ্বলতেই তারা দেখল ভৈরব চাটুর্যের মুখটা আর সোজা আকাশের দিকে নেই। সেটা কাত হয়ে আছে বাঁ দিকে, ঠিক যেদিকে নিশীথ দাঁড়িয়ে আছে। নদী পার হতে হতে রাত 2:30 বেজে গেল। কালীদহ শ্মশানটা নদীর চড়ায়। জায়গাটা দেখলেই গা ছমছম করে। একটা বিশাল প্রাচীন বটগাছ তার ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো দৈত্য পাহারা দিচ্ছে। আর তার নিচেই শ্মশানের পোড়ো জমি। চিতার কাঠ নৌকায় করে আগেই আনা হয়েছিল। নিশীথ, পলাশ আর বিমল মিলে কাঠ সাজাতে শুরু করল। কিন্তু এখানেও বিপত্তি। কাঠগুলো কিছুতেই ঠিকমতো সাজানো যাচ্ছে না, বারবার হুড়মুড় করে ভেঙে পড়ছে। মনে হচ্ছে মাটির নিচ থেকে কেউ কাঠগুলো ঠেলে দিচ্ছে। বিমল ভয়ে ঘেমে গেছে। নিশীথদা, আমার ভালো ঠেকছে না, চল ফিরে যাই। নিশীথ ধমক দিয়ে বলল, এখন ফিরে যাওয়ার উপায় নেই, কাজ শেষ করতেই হবে। কোনো রকমে চিতা সাজিয়ে ভৈরবের দেহটা তার ওপর শোয়ানো হলো। শ্মশানের নীরবতা ভেঙে মাধব কাকা মন্ত্র পড়া শুরু করলেন। হাতে জ্যান্ত মশাল। নিয়ম অনুযায়ী মুখাগ্নি করতে হবে। মাধব কাকা কাঁপা কাঁপা হাতে মশালটা ভৈরবের মুখের কাছে নিয়ে গেলেন। ওং সদ্গতি, ওং বিষ্ণু। হঠাৎ শোঁ করে এক অদ্ভুত বাতাস বইতে শুরু করল। শ্মশানের চারপাশের গাছগুলো পাগলের মতো দুলতে লাগল। আর সেই বাতাসের তরে মাধব কাকার হাতের মশালটা দপ করে নিভে গেল। সবাই স্তব্ধ। বাতাস নেই, ঝড় নেই, হঠাৎ মশাল নিভল কি করে? মাধব কাকা আবার মশাল জ্বালালেন। আবার যেই ছোঁয়াতে গেলেন, আবার নিভে গেল। মনে হচ্ছে কেউ ফুঁ দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছে। 3 বারের বার যখন অনেক কষ্টে আগুনটা লাশের মুখে ছোঁয়ানো গেল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখল সবাই। আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল ঠিকই, কিন্তু সেই আগুনের রং সাধারণ আগুনের মতো হলুদ বা লাল নয়। আগুনের রং নীল। গাঢ় নীল রঙের শিখা লক লক করে আকাশ পানে উঠতে লাগল। আর সেই নীল আগুনের মধ্যে ভৈরব চাটুর্যের দেহটা নড়তে শুরু করল। আগুনের তাপে সাধারণত মানুষের শরীর কুঁকড়ে যায়, কিন্তু এখানে উল্টোটা ঘটল। চিতার ওপর শুয়ে থাকা ভৈরব চাটুর্যে হঠাৎ তার ডান হাতটা তুললেন। সবাই ভয়ে পিছিয়ে গেল। ও কি, হাত নড়ছে কেন? মুহূর্তের মধ্যে ভৈরব চাটুর্যে চিতার ওপর সোজা হয়ে উঠে বসলেন। তার সারা শরীরে নীল আগুন জ্বলছে, কিন্তু তার চুল বা কাপড় পুড়ছে না। তিনি জ্বলন্ত আগুনের ভেতর থেকে বড় বড় লাল চোখ মেলে তাকালেন মাধব কাকার দিকে। শ্মশানের নিস্তব্ধতা খান খান করে ভৈরব চাটুর্যে অট্টহাস্যে হেসে উঠলেন। হা 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 হা, বোকার দল, তোরা আমাকে পোড়াতে এসেছিস? আমি তো এটাই চেয়েছিলাম, এই আগুনের জন্যই তো অপেক্ষা করছিলাম। ভৈরব চাটুর্যের সেই অট্টহাসিতে শ্মশানের প্রতিটি গাছ যেন কেঁপে উঠল। চিতার নীল আগুন এখন আর শুধু কাঠের ওপর সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে মাটির ওপর দিয়ে, ঠিক যেমন জল গড়িয়ে যায়। সেই নীল আগুনের শিখাগুলো সাপের জিভের মতো লকলক করছে। চিতার ওপর দাঁড়িয়ে থাকা ভৈরব চাটুর্য এবার চিতা থেকে 1 পা নিচে নামলেন। তার গায়ের কাফনের কাপড় পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তার চামড়া অদ্ভুতভাবে অক্ষত। শুধু চামড়ার ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে নীল রঙের শিরা উপশিরা, যা দেখলে মনে হয় ভেতরে রক্ত নয়, আগুন প্রবাহিত হচ্ছে। পালাবি? কোথায় পালাবি তোরা? ভৈরবের কণ্ঠস্বর এখন আর মানুষের মতো নেই, মনে হচ্ছে কোনো গভীর পাতাল থেকে উঠে আসা এক যান্ত্রিক আওয়াজ। আমার খিদে পেয়েছে মাধব, অনেক দিনের খিদে।
মাধব কাকা ভয়ে এতটাই জমে গেছেন যে তিনি নড়তে পারছেন না। তার হাত থেকে হ্যারিকেনটা পড়ে চুরমার হয়ে গেছে। বিমল চিৎকার করে উঠল, আমি থাকবো না এখানে, আমি বাড়ি যাব। কথাটা বলেই বিমল উল্টো দিকে দৌড় দিল, শ্মশানের যে পথ দিয়ে তারা এসেছিল সেই পথের দিকে। নিশীথ চিৎকার করল, বিমল, একা যাস না, দাঁড়া। কিন্তু বিমল তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য। সে দৌড়ে শ্মশানের সীমানায় থাকা সেই ঘন কুয়াশার স্তরের দিকে এগিয়ে গেল। কিন্তু যেই না সে কুয়াশার ভেতরে পা দিল, এক অদ্ভুত ঘটনা ঘটল। মনে হলো বিমলের শরীরটা একটা অদৃশ্য কাঁচের দেওয়ালে ধাক্কা খেল। ধপ করে একটা শব্দ হলো। বিমল ছিটকে পড়ল না, বরং সেই কুয়াশা তাকে আঁকড়ে ধরল। বাঁচাও, আমাকে পুড়িয়ে দিচ্ছে, আহ! বিমলের আর্তনাদে শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। নিশীথ আর পলাশ চোখের সামনে দেখল বিমলের শরীরটা কুয়াশার ভেতরেই মোমের মতো গলে যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিমলের আর কোনো অস্তিত্ব রইল না, শুধু তার পরনের জামা কাপড়গুলো ধোঁয়া হয়ে উড়ে গেল। পলাশ ভয়ে মাটিতে বসে পড়ল। ওটা কি ছিল নিশীথ? বিমল কোথায় গেল? নিশীথ ভয়ার্ত গলায় বলল, বিমল আর নেই, আর আমরাও বেরোতে পারবো না। এই পুরো শ্মশানটা এখন একটা জাদুর খাঁচা। ভৈরব চাটুর্য আমাদের বন্দী করেছেন। ভৈরব চাটুর্য তখনও হাসছেন। তিনি ধীরে ধীরে মাধব কাকার দিকে এগিয়ে আসছেন। প্রতিটা পদক্ষেপে মাটি পুড়ে কালো হয়ে যাচ্ছে। ভৈরব চাটুর্য মাধব কাকার দিকে এগোচ্ছেন দেখে নিশীথ মরিয়া হয়ে উঠল। সে মাধব কাকার হাত ধরে হ্যাঁচকা টানে তাকে এক পুরনো ভাঙা দেওয়ালের আড়ালে নিয়ে এলো। পলাশ ও হামাগুড়ি দিয়ে তাদের পিছু নিল। তারা এখন শ্মশানের এক কোণে একটা ভাঙা শিব মন্দিরের ধ্বংসস্তূপের পেছনে লুকিয়ে আছে। সামনে নীল আগুনের আলোয় ভৈরব চাটুর্য তাদের খুঁজছেন। লুকোচুরি খেলছিস? বেশ বেশ, খেলতে ভালোই লাগবে। নিশীথ হাঁপাচ্ছে। তার চোখ পড়ল মাধব কাকার কাঁধের ঝোলাটার দিকে। লাশের সাথে এই ঝোলাটাও আনা হয়েছিল। ভৈরব চাটুর্যের খুব প্রিয় ঝোলা ছিল এটা। নিশীথ ভাবল হয়তো এর ভেতরেই এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আছে। সে কাঁপা হাতে ঝোলাটা খুলল। ভেতরে কিছু পুজোর বাসন, কিছু হাড়গোড় আর একটা লাল কাপড়ে মোড়া মোটা খাতা বা ডায়েরি। নিশীথ ডায়েরিটা খুলল। হ্যারিকেন নেই, কিন্তু শ্মশানের নীল আলোয় লেখাগুলো স্পষ্ট পড়া যাচ্ছে। ডায়েরির পাতাগুলো পুরনো, হলদেটে, কিন্তু লেখাগুলো লাল কালিতে, নাকি রক্ত দিয়ে লেখা। নিশীথ পড়তে শুরু করল। প্রথম দিকে তান্ত্রিক সাধনার সাধারণ নিয়ম লেখা, কিন্তু শেষের পাতায় যা লেখা তা পড়ে নিশীথের রক্ত হিম হয়ে গেল। সেখানে লেখা, কাল ভৈরব সাধনা সম্পূর্ণ করতে হলে নশ্বর দেহ ত্যাগ করতে হবে, কিন্তু আত্মাকে অমর করতে হলে চাই পঞ্চবলি। অমাবস্যার রাতে যারা আমার দেহ শ্মশানে নিয়ে যাবে তারাই হবে আমার বলির পশু। 5 জন মানুষ, 5 ফোঁটা তাজা প্রাণ, তবেই আমি হব মৃত্যুঞ্জয়। নিশীথ গুনে দেখল, মাধব কাকা, পলাশ, বিমল, সে নিজে আর মাঝি, যে নৌকায় তাদের নামিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু সেও তো শ্মশানের সীমানার মধ্যেই ছিল। সব মিলিয়ে 5 জন। সর্বনাশ হয়েছে পলাশ, নিশীথ ফিসফিস করে বলল। আমরা লাশ সৎকার করতে আসিনি, আমরা নিজেদের সৎকার করতে এসেছি। ও আমাদের সবাইকে মেরে ওর সাধনা পূর্ণ করবে। পলাশ কেঁদে ফেলল। তাহলে উপায়? আমরা কি আজ সবাই মরব? নিশীথ বলল, উপায় নিশ্চয়ই আছে, ডায়েরিতেই কোথাও লেখা থাকবে, কিন্তু আমাদের সময় খুব কম। ঠিক তখনই তাদের আড়ালের দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল। ভৈরব চাটুর্য ঠিক তাদের উল্টো দিকে দাঁড়িয়ে। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। পেয়েছি, তোদের পেয়েছি। দেওয়াল ভাঙার শব্দে 3 জন ছিটকে 3 দিকে সরে গেল। ভৈরব চাটুর্যে তার ডান হাতটা বাড়ালেন পলাশের দিকে। তার হাতটা রাবারের মতো লম্বা হয়ে পলাশকে ধরার জন্য এগিয়ে এলো। পলাশ ভয়ে চিৎকার করে উঠল, না, আমাকে ধরো না। পলাশ হাতের নাগাল এড়িয়ে দৌড় দিল নদীর দিকে। নিশীথ চিৎকার করল, পলাশ, নদীর দিকে যাস না, ওটাও নিরাপদ নয়। কিন্তু পলাশ তখন বাঁচার জন্য মরিয়া। সে ভাবল, ডাঙ্গায় যখন আগুন আর ভৈরব, তখন নদীই একমাত্র বাঁচার পথ। সে সাঁতরে ওপারে যাবে। পলাশ এক ছুটে নদীর ঘাটে নেমে গেল। কালীদহ শ্মশানের পাশে নদীটা খুব শান্ত, কালো জল। পলাশ ঝাঁপ দিল জলে। যাক বাবা, আমি জলে আছি, এখানে আগুন আসবে না।
পলাশ হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎ শান্ত নদীর জল তোলপাড় হতে শুরু করল। মনে হলো জলের নিচ থেকে বড় বড় বুদবুদ উঠছে। জলটা গরম হতে শুরু করেছে। পলাশ অনুভব করল জলের নিচে কিছু একটা তার পা জড়িয়ে ধরেছে, পিচ্ছিল, ঠান্ডা এবং খুব শক্তিশালী। নিশীথ, বাঁচা! কে যেন আমার পা টানছে। নিশীথ দূর থেকে দেখল নদীর রং কালো থেকে ধীরে ধীরে গাঢ় লাল হয়ে যাচ্ছে। পলাশ প্রাণপণে হাত পা ছুড়ছে, কিন্তু অদৃশ্য শক্তি তাকে জলের গভীরে টেনে নিচ্ছে। হঠাৎ জলের উপর ভেসে উঠল কয়েকটা কালো হাত, মানুষের হাতের মতো দেখতে, কিন্তু নখগুলো অনেক বড় বড়। হাতগুলো পলাশের সারা শরীর খামচে ধরল। আহ! পলাশের শেষ আর্তনাদ শ্মশানের বাতাসে মিলিয়ে গেল। এক মুহূর্তের মধ্যে পলাশ জলের তলায় তলিয়ে গেল। নদীর জল কিছুক্ষণ খুব জোরে আলোড়িত হল, তারপর আবার সব শান্ত। শুধু জলের উপর ভেসে রইল পলাশের গায়ের চাদরটা, যেটা ধীরে ধীরে রক্তে ভিজে লাল হয়ে যাচ্ছে। নিশীথ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে তার ছোটবেলার বন্ধু শেষ হয়ে গেল। সে বুঝল জলে বা স্থলে কোথাও পালানোর পথ নেই। লড়াইটা এখন সামনাসামনি করতে হবে। পলাশের রক্তে নদীর জল লাল হয়ে যাওয়া দৃশ্যটা নিশীথের চোখের সামনে ভাসছে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু শোক করার সময় এখন নেই। ভৈরব চাটুর্য তখনও চিতার উপর দাঁড়িয়ে অট্টহাসি হাসছেন। হঠাৎ চিতার সেই নীল আগুন অদ্ভুত আচরণ শুরু করল। আগুনের শিখাগুলো আর ওপরের দিকে উঠছে না, বরং সেগুলো সাপের মতো এঁকে বেঁকে মাটিতে নেমে আসছে। আর সেই আগুন যেখানেই মাটি স্পর্শ করছে, সেখান থেকেই কালো ধোঁয়ার মতো এক একটা মানুষের আকৃতি তৈরি হচ্ছে। এগুলো সাধারণ ছায়া নয়, এদের চোখ নেই, নাক নেই, কিন্তু মুখ আছে। আর সেই মুখগুলো হাঁ করে আছে যেন চিবিয়ে খাওয়ার জন্য। মাধব কাকা, যিনি এতক্ষণ ভয়ে এক কোণে বসে হরিনাম জপছিলেন, তিনি এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারলেন না। এরা কারা? এরা কেন আসছে? মাধব কাকা চিৎকার করে উঠলেন। নিশীথ দেখল প্রায় 10-12টা ছায়া তাদের ঘিরে ফেলছে। সে চিৎকার করল, কাকা দৌড়াও, এক জায়গায় দাঁড়িয়ে থেকো না। মাধব কাকা উল্টো দিকে দৌড় দিলেন। নিশীথও তার পিছু নিল, কিন্তু দৌড়াতে গিয়েই ঘটল বিপত্তি। একটা ছায়া নিশীথের পায়ে হাত বোলালো। মনে হলো বরফের মতো ঠান্ডা একটা স্রোত তার শরীর দিয়ে বয়ে গেল। নিশীথ ছিটকে পড়ে গেল। ততক্ষণে মাধব কাকা অনেকটা এগিয়ে গেছেন। তিনি অন্ধকারের মধ্যে ছুটছেন আর চিৎকার করছেন, আমাকে ছেড়ে দে, আমি কিছু জানি না। হঠাৎ নিশীথ দেখল অন্ধকারের ভেতর থেকে ভৈরব চাটুর্যের সেই লম্বা হয়ে যাওয়া হাতটা বেরিয়ে এলো এবং খপ করে মাধব কাকার গলাটা চেপে ধরল। কাকা! নিশীথ চিৎকার করে উঠল, কিন্তু মাধব কাকা আর কোনো শব্দ করতে পারলেন না। তাকে শূন্যে তুলে আছাড় মারা হলো একটা পুরনো বাবলা গাছের ওপর। কাঁটার আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। তারপর সব শান্ত। মাধব কাকা আর নড়লেন না। নিশীথ এখন সম্পূর্ণ একা। তার চারপাশে সেই ছায়ার মিছিল। তারা ফিসফিস করে বলছে, আমাদের সাথে আয়, আমাদের মুক্তি দে। ছায়াগুলো নিশীথকে ঘিরে ফেলার আগেই সে উঠে দাঁড়াল। তার হাতে ভৈরবের সেই ডায়েরিটা এখনও ধরা। সে জানে খোলা জায়গায় থাকলে ভৈরব তাকে সহজেই মেরে ফেলবে। তাকে এমন কোথাও লুকাতে হবে যেখানে এই অশুভ শক্তি সহজে ঢুকতে পারবে না। বিদ্যুতের চমকের মতো নিশীথের মনে পড়ল শ্মশানের উত্তর কোণে একটা পুরনো পরিত্যক্ত কালী মন্দির আছে। গ্রামের লোক বলে ওটা নাকি ডাকাত কালীর মন্দির ছিল এককালে। নিশীথ প্রাণপণে দৌড়াতে শুরু করল। তার পেছনে ছায়াগুলোও ভেসে ভেসে আসছে। পায়ে কাঁটা ফুটছে, পাথরে হোঁচট খাচ্ছে, কিন্তু সে থামল না। সামনেই দেখা যাচ্ছে মন্দিরের জরাজীর্ণ চূড়া। মন্দিরের দরজাটা বিশাল, কালো কাঠের তৈরি। নিশীথ দৌড়ে মন্দিরের চাতালে উঠল এবং সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দরজাটা খুলল। ভেতরে ঢুকতেই এক ভ্যাকসা গন্ধ তার নাকে এলো, বাদুড়ের বিষ্ঠা আর পুরনো রক্তের গন্ধ। নিশীথ তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। ভেতর থেকে একটা ভারী কাঠের খিল তুলে দিল। বাইরে ছায়াগুলো এসে দরজায় আছড়ে পড়ল। ধপ ধপ ধপ। দরজাটা কাঁপছে, কিন্তু ভাঙছে না। নিশীথ হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। একটু দম নিয়ে সে পকেট থেকে লাইটারটা জ্বালালো। আলোর শিখা জ্বলে উঠতেই মন্দিরের ভেতরটা দৃশ্যমান হলো। আর যা দেখল তাতে নিশীথের গলার কাছে প্রাণ আটকে গেল। সামনের বেদিতে যে মূর্তিটা আছে সেটা মা কালীর সাধারণ মূর্তি নয়। মূর্তিটার জিভ বের করা নেই, বরং ঠোঁট দুটো সেলাই করা। গলার মালাটা মানুষের আসল খুলি দিয়ে তৈরি।
আর মূর্তির 4 হাতে কোনো অস্ত্র নেই, আছে 4টে কাটা মুন্ডু। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মূর্তির ঠিক পায়ের নিচে মেঝের পাথরটা সরানো, সেখানে একটা অন্ধকার গর্ত বা সুড়ঙ্গ হাঁ করে আছে। ডায়েরির কথা মনে পড়ল নিশীথের। ভৈরব চাটুর্য কি তবে এই সুড়ঙ্গেই তার সাধনার গোপন জিনিসগুলো রাখতেন? নিশীথ যখন সুড়ঙ্গের দিকে এগোবে কিনা ভাবছে, ঠিক তখনই মন্দিরের বাইরে এক প্রলয়ঙ্কর গর্জন শোনা গেল। নিশীথ, দরজা খোল, তোর মৃত্যু আমার হাতেই লেখা। এটা ভৈরব চাটুর্যের গলা, কিন্তু গলাটা এখন অনেক বেশি ভারী, যেন মাটির নিচ থেকে উঠে আসছে। ক্র্যাশ! দরজার ওপর একটা প্রচণ্ড আঘাত এলো, কাঠের দরজায় ফাটল ধরে গেল। নিশীথ দরজার ফাটল দিয়ে বাইরে উকি মারল। যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল। ভৈরব চাটুর্য এখন আর সাধারণ মানুষের আকারে নেই। তার শরীরটা ফুলে ফেপে প্রায় 10 ফুট লম্বা হয়ে গেছে। গায়ের চামড়া পুড়ে কালো কয়লার মতো, আর সেই চামড়ার ওপর ফুটে উঠেছে অসংখ্য চোখ। হাতে, বুকে, পেটে শত শত চোখ পিটপিট করছে। সেই চোখগুলো দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। ভৈরবের পাশে দাঁড়িয়ে আছে মাধব কাকা, কিন্তু এ মাধব কাকা নয়। তার ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকা, হাড় ভেঙে ঝুলে আছে, চোখ দুটো সাদা। সে এখন ভৈরবের হাতের পুতুল মাত্র। ভৈরব নির্দেশ দিলেন, ভেঙে ফেল দরজা, ওকে আমার চাই। মৃত মাধব কাকা একটা যান্ত্রিক পুতুলের মতো এগিয়ে এসে নিজের মাথা দিয়েই দরজায় আঘাত করতে লাগলেন। ঠাঁস ঠাঁস, রক্ত ছিটকে পড়ছে, কিন্তু সে থামছে না। নিশীথ বুঝল এই দরজা বেশিক্ষণ টিকবে না, আর ভৈরবের এই সহস্র চোখ রূপের সামনে সে কিছুই করতে পারবে না। সে ফিরে তাকালো সেই অন্ধকার সুড়ঙ্গের দিকে। ওই গর্তটা কোথায় গেছে কেউ জানে না। হতে পারে ওখানে বিষাক্ত সাপ আছে, কিংবা আরও ভয়ঙ্কর কিছু। কিন্তু ভৈরবের হাতে টুকরো টুকরো হওয়ার চেয়ে অজানায় ঝাঁপ দেওয়া ভালো। নিশীথ ডায়েরিটা কোমরে গুজে নিল, তারপর লাইটারটা জেলে সেই অন্ধকার সুড়ঙ্গের মুখে গিয়ে দাঁড়ালো। বাইরে দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে ভৈরব চাটুর্য এবং মৃত মাধব কাকা ভেতরে ঢুকল। কোথায় যাবি তুই? ভৈরব হাত বাড়ালেন। নিশীথ আর দেরি করল না। যা থাকে কপালে বলে সে সেই অন্ধকার গহ্বরে লাফ দিল। সে পড়ার সময় ওপর থেকে শুনতে পেল ভৈরবের হতাশ গর্জন। নিশীথ অন্ধকারে গড়িয়ে গড়িয়ে নিচে নামতে লাগল, অনেকটা স্লিপ খাওয়ার মতো। পিচ্ছিল সুড়ঙ্গ দিয়ে গড়িয়ে পড়ার সময় নিশীথের মনে হচ্ছিল সে যেন নরকের দিকে নেমে যাচ্ছে। কতক্ষণ সে গড়িয়েছে তার হিসেব নেই। হঠাৎ ধপ করে সে নরম কিছু একটার উপর আছড়ে পড়ল। জায়গাটা ভেজা আর স্যাঁতস্যাঁতে। নিশীথের সারা শরীরে কালশিটে পড়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে হাড় ভাঙেনি। চারপাশটা এতই অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। নিশীথ পকেট হাঁচড়ে লাইটারটা বের করল। হাত কাঁপছে। 2-3 বার চেষ্টা করার পর শিখা জ্বলে উঠল, আর সেই ম্লান আলোয় নিশীথ যা দেখল তাতে তার গলার স্বর আটকে গেল। সে কিসের ওপর পড়ে আছে? ওটা মাটি নয়, ওটা হাড়ের স্তূপ। অসংখ্য পশু পাখির হাড়, এবং তার মাঝে মাঝে মানুষের খুলি ছড়িয়ে আছে। সুড়ঙ্গটা আসলে গিয়ে শেষ হয়েছে মাটির অনেক গভীরে এক বিশাল গুহায়। গুহার দেওয়ালগুলো পাথরের, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে। সেই জলের রং কালচে লাল। নিশীথ সাবধানে হাড়ের স্তূপ থেকে নেমে সামনে এগোলো। গুহার দেওয়ালে খোদাই করা আছে অদ্ভুত সব মূর্তি। কোনোটা অর্ধেক মানুষ, অর্ধেক সাপ, কোনোটার মাথা নেই, বুক থেকে চোখ উঁকি মারছে। হঠাৎ নিশীথের পায়ে কিছু একটা বাঁধল। সে নিচু হয়ে আলো ফেলল। একটা মানুষের সম্পূর্ণ কঙ্কাল দেওয়ালের সাথে শিকল দিয়ে বাঁধা। কঙ্কালটার পরনে এখনও পচা কাপড়ের টুকরো লেগে আছে, যা দেখে বোঝা যায় এটা কোনো পুরনো আমলের মানুষের। নিশীথ ডায়েরিটা বের করে আলো জেলে পাতা উল্টাতে লাগল। এক জায়গায় লেখা, আমার পূর্বপুরুষরা গত 300 বছর ধরে এই গুহায় সাধনা করে আসছে। মৃত্যুঞ্জয়ী হতে গেলে অতীতের সাধকের হাড়ের ওপর বসে মন্ত্র জপতে হয়। যারা আমার আগে এই চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি, তাদের আত্মারা এই গুহায় বন্দী। ওরা ক্ষুধার্ত, ওরা মুক্তি চায়। পড়তে পড়তেই গুহার অন্ধকার কোণ থেকে এক হাড়হীন করা শব্দ ভেসে এলো, খট খট খট। মনে হচ্ছে কঙ্কালগুলোর হাড় একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। নিশীথ চমকে তাকালো। শিকল দিয়ে বাঁধা সেই কঙ্কালটার মাথাটা কি একটু নড়ে উঠল, নাকি আলোর ভুল? বাতাসে ফিসফিসানি শুরু হলো, রক্ত দে, রক্ত দে। নিশীথ বুঝল বেশিক্ষণ এখানে থাকলে এই অতৃপ্ত আত্মারা তাকে ছিঁড়ে খাবে। সে গুহার আরও ভেতরের দিকে এগোতে লাগল। পথটা ক্রমশ সরু হয়ে আসছে,
কিছু দূর যাওয়ার পর সে একটা গোলাকার পাথরের ঘরে পৌঁছালো। ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল কালো পাথর বসানো, আর তার উপর দাঁড় করানো আছে মানুষের সমান লম্বা একটা আয়না। আয়নাটার ফ্রেম কোনো ধাতু দিয়ে নয়, মানুষের মেরুদণ্ডের হাড় দিয়ে তৈরি, আর আয়নার কাঁচটা ঘোলাটে, যেন ধোঁয়ায় ঢাকা। নিশীথ কৌতূহলবশত আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। প্রথমে সে নিজের অস্পষ্ট ছায়া দেখল, কিন্তু ধীরে ধীরে সেই ছায়াটা পরিষ্কার হতে লাগল। নিশীথ দেখল আয়নার ভেতরের নিশীথ হাসছে, কিন্তু বাইরের নিশীথ তো হাসছে না। আয়নার ভেতরের প্রতিবিম্বটা কথা বলে উঠল, বোকামি করছিস নিশীথ, তুই এখান থেকে বেরোতে পারবি না, তার চেয়ে বরং ভৈরব বাবার কাছে আত্মসমর্পণ কর। নিশীথ পিছিয়ে এলো। কে তুই? প্রতিবিম্বটা ধীরে ধীরে বদলে যেতে লাগল। নিশীথের চেহারা পাল্টে সেটা হয়ে গেল পলাশের চেহারা। পলাশ, যার রক্তমাখা শরীরটা নদীর জলে তলিয়ে গিয়েছিল। আয়নার ভেতরের পলাশ বলল, তুই আমাকে বাঁচাতে পারলি না নিশীথ, আমি জলের নিচে শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, তুইও আয় আমার কাছে। নিশীথের চোখে জল এসে গেল। পলাশ, আমাকে ক্ষমা কর ভাই। ক্ষমা? আয়নার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। হাতটা আয়নার কাঁচ ভেদ করে বাস্তবের দিকে এগিয়ে আসছে নিশীথের গলা ধরার জন্য। ক্ষমা নেই, শুধু মৃত্যু আছে। নিশীথ বুঝতে পারল এটা পলাশ নয়, এটা মায়া। সে হাতের কাছে পড়ে থাকা একটা ভারী পাথর তুলে নিল। তুই পলাশ নস, তুই শয়তান! চিৎকার করে নিশীথ পাথরটা ছুঁড়ে মারল আয়নাটার দিকে। ঝ্যা! বিকট শব্দে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। আয়না ভাঙতেই গুহার ভেতর থেকে এক আর্তনাদ শোনা গেল। কালো ধোঁয়ার মতো কি একটা জিনিস আয়না থেকে বেরিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। কিন্তু আয়না ভাঙার পর তার পেছনে একটা লুকোনি কুলুঙ্গি বেরিয়ে পড়ল। ভাঙা আয়নার পেছনের কুলুঙ্গিতে লাল শালুর কাপড়ে মোড়া কিছু একটা রাখা আছে। নিশীথ ডায়েরিটা খুলল। সেখানে শেষ পাতায় লেখা, ভৈরবকে আগুন দিয়ে মারা যাবে না, জল দিয়েও না, তাকে মারতে পারে একমাত্র মহাকালের খড়গ। যে খড়গ দিয়ে 100 নরবলি দেওয়া হয়েছে, সেই খড়গেই পিশাচের বিনাশ সম্ভব। কিন্তু সাবধান, এই খড়গ ধরার অধিকার সবার নেই। যে ধরবে তাকে নিজের রক্ত দিতে হবে। নিশীথ কাপা হাতে লাল কাপড়টা সরালো। ভেতরে মূর্ছে ধরা লোহার এক অদ্ভুত দর্শন তলোয়ার বা খড়গ। সাধারণ খাড়ার মতো দেখতে হলেও এটার ফলাটা উল্টানো বাঁকানো। হাতলটা হাতির দাঁতের তৈরি। নিশীথ খড়গটা হাতে নিতে গেল। যেই না সে হাতলটা ধরল, অমনি তার হাতের তালু কেটে গলগল করে রক্ত বেরোতে লাগল। আহ! নিশীথ যন্ত্রণায় কুঁকড়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার হাতের রক্ত মাটিতে না পড়ে খড়গটা শুষে নিচ্ছে। মরচে ধরা লোহাটা চকচক করে উঠল, যেন এত বছরের তৃষ্ণা মিটল অস্ত্রটার। হঠাৎ গুহাটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। উপর থেকে ধুলোবালি ঝরতে লাগল। ভৈরব চাটুর্য বুঝতে পেরেছে। সে ওপর থেকে সুড়ঙ্গ দিয়ে মাটি খুঁড়ে নিচে নামার চেষ্টা করছে। গুহার ছাদ থেকে বড় বড় পাথরের টুকরো খসে পড়ছে। ওপর থেকে ভৈরবের গর্জন শোনা যাচ্ছে, চোর, আমার জিনিস ছুমি না। নিশীথ খড়গটা শক্ত করে ধরল। হাতের কাটা জায়গাটা জ্বালা করছে, কিন্তু শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করছে সে, যেন এই খড়গটা তাকে সাহস দিচ্ছে। নিশীথ বিড়বিড় করে বলল, তোমার পাপের ঘর পূর্ণ হয়েছে ভৈরব কাকু, এবার হিসাব মেটাবার পালা। ফেরার পথ বন্ধ, সুড়ঙ্গ দিয়ে উপরে ওঠা সম্ভব নয়। কিন্তু নিশীথ দেখল গুহার উল্টো দিকে জলের একটা ধারা বয়ে যাচ্ছে। হয়তো এই ধারাটা কোনোভাবে শ্মশানের পুকুর বা নদীর সাথে যুক্ত। নিশীথ খড়গটা কোমরে গুঁজে সেই জলের ধারার দিকে দৌড় দিল। তাকে যেভাবেই হোক ওপরে উঠতে হবে, আর ভৈরবকে শেষ করতে হবে সূর্য ওঠার আগেই। গুহার ছাদ তখন ধসে পড়ছে। ভৈরব চাটুর্য ওপর থেকে মাটি খুঁড়ে নিচে নামার চেষ্টা করছে। নিশীথ আর এক মুহূর্ত দেরি না করে গুহার এক কোণে বয়ে যাওয়া সেই সরু জলের ধারায় ঝাঁপ দিল। জলটা ছিল হাড় কাঁপানো ঠান্ডা এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। নিশীথ অন্ধকারের মধ্যে দিয়েই সাঁতরাতে লাগল। জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। দম বন্ধ হয়ে আসছে, ফুসফুস ফেটে যাওয়ার জোগাড়। হঠাৎ নিশীথ দেখল ওপরের দিকে হালকা একটা লালচে আভা। সে সর্বশক্তি দিয়ে ওপরের দিকে সাঁতার কাটল। ভুস! বিশাল শব্দ করে নিশীথ জল থেকে মাথা তুলল। সে এসে উঠেছে শ্মশানের পাশেই সেই মজে যাওয়া পুকুরটায়।
কিন্তু ডাঙায় উঠে সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। শ্মশানটা এখন আর শ্মশান নেই, ওটা নরককুণ্ডে পরিণত হয়েছে। চারদিকের গাছপালা দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুনের মাঝে দাঁড়িয়ে আছে ভৈরব চাটুজ্জে। তবে এখন সে এক বিশাল দানব। তার উচ্চতা অন্তত 15 ফুট, তার 1000টা চোখ আগুনের মতো জ্বলছে। ভৈরব তার বিকট থাবা দিয়ে শ্মশানের পুরনো মন্দিরটা চূর্ণ বিচূর্ণ করে দিল। সে চিৎকার করে বলল, বেরিয়ে আয় নিষেধ, ইঁদুরের মতো গর্তে লুকিয়ে লাভ নেই। নিশীথ পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালো। তার হাতে সেই রক্তমাখা মহাকালের খড়গ জল করছে। খড়গটা হাতে থাকায় নিশীথ নিজের শরীরে এক দৈব শক্তি অনুভব করছে। সে চিৎকার করে বলল, আমি আর পালাবো না ভৈরব কাকু, তোমার খেলা শেষ। ভৈরব ঘুরে তাকালো। নিশীথকে এবং তার হাতের খড়গ দেখে ভৈরবের সহস্র চোখে ভয়ের ছায়া দেখা গেল। সে গর্জন করে উঠল, ওই খড়গ, ওটা তুই কোথায় পেলি? ভৈরব চাটুজ্জে আর দেরি করল না। সে হাত বাড়িয়ে দিল নিশীথকে ধরার জন্য। তার হাতটা রাবারের মতো লম্বা হয়ে সাপের ফনার মতো নিশীথের দিকে ধেয়ে এলো। নিশীথ সরে যাওয়ার চেষ্টা করল না। সে শক্ত হাতে খড়গটা ধরল এবং যেই হাতটা কাছে এলো, এক কোপে ভৈরবের হাতের পাঞ্জাটা নামিয়ে দিল। কট! একটা পচা মাংস কাটার শব্দ হলো। ভৈরবের কাটা হাত মাটিতে পড়ে ছটফট করতে লাগল, কিন্তু শরীর থেকে রক্ত বেরোল না, বেরোলো গলিত লাভা। ভৈরবের যন্ত্রণার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। ক্রোধে উন্মত্ত হয়ে ভৈরব মুখ দিয়ে একরাশ নীল আগুন ছুড়ে দিল নিশীথের দিকে। নিশীথ খড়গটা সামনে ধরল। আশ্চর্য ব্যাপার, সেই আগুনের গোলা খড়গে লেগে 2 ভাগ হয়ে পাশ দিয়ে চলে গেল। নিশীথের গায়ে আঁচনও লাগল না। নিশীথ এবার দৌড় দিল ভৈরবের দিকে। ভৈরব তার বিশাল পা দিয়ে নিশীথকে পিষে ফেলার চেষ্টা করল। নিশীথ স্লাইড করে পায়ের তলা দিয়ে গলে গেল এবং ভৈরবের পায়ের গোড়ালিতে সজোরে খড়গ বসিয়ে দিল। ভৈরব ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ল জ্বলন্ত চিতার ওপর। নিশীথ এক লাফে ভৈরবের বিশাল বুকের ওপর উঠে বসল। ভৈরব তার বাকি হাতটা দিয়ে নিশীথকে খামচে ধরতে চাইল, কিন্তু নিশীথ তখন মহাকালের দূত। সে 2 হাতে খড়গটা তুলল আকাশের দিকে। মেঘের আড়াল থেকে একটা বিদ্যুৎ চমকালো। নিশীথ চিৎকার করে বলল, মুক্তি নাও ভৈরব, মুক্তি নাও। খড়গটা সোজা নামিয়ে আনল ভৈরবের ঠিক মাঝখানে। ঘচাং! খড়গটা এফোড় করে দিল ভৈরবের পাষাণ হৃদয়। মুহূর্তের মধ্যে ভৈরবের 1000টা চোখ একসাথে বিস্ফোরিত হল। তার শরীর থেকে আগ্নেয়গিরির মতো নীল আলো ঠিকরে বের হতে লাগল। না, আমার সাধনা, আমার অমরত্ব! ভৈরবের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল আগুনের গর্জনে। ভৈরব চাটুজ্জের শরীরটা নীল আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সেই ছাইগুলো বাতাসের সাথে মিশে কালো ধোঁয়া হয়ে আকাশে উড়ে গেল। মনে হলো এতকাল ধরে যেসব আত্মাকে তিনি আটকে রেখেছিলেন তারা আজ মুক্তি পেল। শ্মশানের আগুন নিভে গেল। কুয়াশার সেই অদৃশ্য দেওয়ালও আর নেই। নিশীথ ক্লান্ত শরীরে ধপ করে মাটিতে বসে পড়ল। তার সারা শরীর রক্তে মাখামাখি, কিন্তু সে বেঁচে আছে। ভোরের আলো ফুটছে, নদীর ওপারে সূর্য উঠছে। গ্রামের লোকজন, যারা কাল রাতে ভয়ে বের হয়নি, তারা এখন লাঠি সোটা নিয়ে শ্মশানের দিকে ছুটে আসছে। তারা এসে দেখল শ্মশানটা তছনছ হয়ে গেছে। মাঝখানে নিশীথ বসে আছে, তার পাশে পড়ে আছে মাধব কাকা আর পলাশের পোড়া হাড়গোড়। আর ভৈরব চাটুজ্জের করুচিহ্ন নেই, শুধু এক গাদা ছাই। গ্রামের মোড়ল নিশীথের কাছে এসে বলল, বাবা নিশীথ, তুমি ঠিক আছো? কি হয়েছিল এখানে? নিশীথ কোনো কথা বলল না। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার হাতে সেই পুরনো ডায়েরিটা তখনও ধরা। খড়গটা সে পুকুরের জলে ফেলে দিয়েছে, কিন্তু ডায়েরিটা ফেলতে পারেনি। কেন যেন মনে হলো ওটা তার নিজেরই অংশ। বাড়িতে ফিরে নিশীথ নিজেকে ঘরবন্দি করে নিল। পুলিশ এলো, জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু সে কিছুই বলল না। সবাই ভাবল ছেলেটা ট্রমায় আছে। 3 দিন পর রাত 12টা। নিশীথ তার ঘরে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। বাইরে আবার সেই হাড় কাঁপানো শীত। নিশীথ আলমারি থেকে সেই ডায়েরিটা বের করল। ডায়েরির শেষ পাতাটা খুলল সে। সেখানে আগে ভৈরব চাটুজ্জের ছবি ছিল, কিন্তু এখন নিশীথ দেখল শেষ পাতায় ভৈরব চাটুজ্জের ছবির জায়গায় তার নিজের ছবি ফুটে উঠেছে।
ছবিতে নিশীথের চোখ দুটো আগুনের মতো লাল, আর তার গলায় মানুষের খুলির মালা। ছবির নিচে নতুন করে রক্ত দিয়ে লেখা ফুটে উঠছে, সাধনা শেষ হয়নি, সাধনা মাত্র শুরু হলো। পাত্র বদল হয়েছে, কিন্তু আত্মা একই আছে। জয় মহাকাল। নিশীথ ধীরে ধীরে ডায়েরিটা বন্ধ করল। মোমবাতির আলোয় তার ছায়াটা দেওয়ালে পড়ল। দেওয়ালের সেই ছায়াটা নিশীথের নয়, ছায়াটা ভৈরব চাটুর্যের। নিশীথ হাসল। সেই হাসি নিশীথের নয়, হুবহু ভৈরব চাটুর্যের মতো খোনা গলার হাসি। আমি ফিরব বলেছিলাম না? কেমন লাগলো আজকের এই হাড় হিম করা ঘটনা, চিতার আগুন? গল্পের শেষে নিশীথের ওই হাসি কি আপনাদের মনেও ভয় ধরিয়েছে? ভৈরব চাটুর্যে কি সত্যি ফিরে এলো, নাকি নিশীথ নিজেই নতুন ভৈরব হয়ে উঠল? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি এই গল্প শুনে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে থাকে, তবে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভৌতিক আলাপে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন, যাতে পরবর্তী ভয়ের গল্প সবার আগে আপনার দরজায় কড়া নাড়ে। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো অভিশপ্ত কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ অন্ধকারে আপনি কিন্তু একা নন। শুভরাত্রি।